ব্র্যাকেটের বাইরে সিএল অ্যাকর্ডিং টু কোশ্চেন যা আছে তাই। চলো এটা হয়ে গেছে। পরের কোশ্চেনটা যেটা আছে PtNH3 হোল টু ClNO2, ঠিক আছে, PtNH3 হোল টু ClNO2। এই কোশ্চেনটায় প্ল্যাটিনামের আমাকে বার করতে হবে। বল এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত? সেকেন্ড কোশ্চেনটাতে প্ল্যাটিনামের কোঅর্ডিনেশন নাম্বার কত? সেকেন্ড কোশ্চেনে প্ল্যাটিনামের কোঅর্ডিনেশন নাম্বার কত? কোঅর্ডিনেশন নাম্বার জিজ্ঞেস করেছি, কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4, ঠিক আছে। প্ল্যাটিনামের কোঅর্ডিনেশন নাম্বার 4। 4 কোঅর্ডিনেশন নাম্বার মানে টেট্রাহেড্রাল হতে পারে, স্কোয়ার প্যানেল হতে পারে। এইবার আমাকে বার করতে হবে ভাই এটার হাইব্রিডেশনটা কি। হাইব্রিডেশন খাতায় কলমে বার করে দেখানোর দরকার নেই, কীভাবে করব দেখ। এখানে মেটালটাকে আছে প্ল্যাটিনাম। প্ল্যাটিনাম কোথায় আছে পিরিয়ড টেবিলে? নিকেলের নিচে আছে প্যালাডিয়াম, প্যালাডিয়ামের নিচে আছে প্ল্যাটিনাম। নিকেল হচ্ছে আমার 3D, প্যালাডিয়াম হবে হচ্ছে 4D, প্ল্যাটিনাম হবে হচ্ছে 5D, ঠিক আছে। নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম। নিকেল 3D, প্যালাডিয়াম 4D, প্ল্যাটিনাম হচ্ছে আমার 5D। 4D আর 5D মেটালগুলো নিজেই স্ট্রং ফিল্ড হয়, ঠিক আছে। 4D আর 5D মেটালগুলো নিজেই না স্ট্রং ফিল্ড হয়। এই জন্য প্ল্যাটিনামের যদি ইলেকট্রনিক কনফিগারেশন আমি ভাবি, প্ল্যাটিনামের যা হবে এখানে তুই বল, এই যে এই কম্পাউন্ডটা আমার আঁকা আছে, এই কম্পাউন্ডের মধ্যে প্ল্যাটিনামের অক্সিডেশন স্টেট কত? প্ল্যাটিনামের অক্সিডেশন স্টেট কত? এখানে প্ল্যাটিনামের অক্সিডেশন স্টেট কত? বল কত হচ্ছে প্ল্যাটিনাম অক্সিডেশন স্টেট? +2। প্ল্যাটিনাম হচ্ছে ওখানে +2 স্টেটে আছে, ঠিক আছে। তাহলে চল এক কাজ করি, এই মলিকুলটার মধ্যে আমরা প্ল্যাটিনামের হাইব্রিডেশনটাও বার করেই নিই। এই ধরনের কোশ্চেন তোর হোমওয়ার্কের মধ্যে ছিল যেখানে প্ল্যাটিনাম আমার ছিল, ঠিক আছে। তাহলে চল এখানে আমরা হাইব্রিডেশনটা বার করি, কিন্তু আমাকে এই কোশ্চেন করার সময় হাইব্রিডেশন বার করে দেখাতে লাগবে না। ওকে, চল আমরা এখন অন্য কোশ্চেনে শিফট করে গেলাম। তোকে সাপোজ পরীক্ষাতে জিজ্ঞেস করলে এই মলিকুলে প্ল্যাটিনামের হাইব্রিডেশন কি বার করে দেখাতে হবে, তাহলে চল সেই কোশ্চেনের আমি অ্যান্সার এখানে আসছি। তাহলে প্ল্যাটিনাম এই মলিকুলের মধ্যে প্ল্যাটিনাম হয়ে গেলো +2, খুব ভালো কথা। থার্ড ব্র্যাকেটের মধ্যে প্ল্যাটিনাম আছে হচ্ছে NH3 হোল টু Cl, আর আছে হচ্ছে NO2, Cl আর আছে হচ্ছে NO2। এই হচ্ছে আমার কোশ্চেন। প্ল্যাটিনাম হচ্ছে এখানে +2 স্টেটে আছে। প্ল্যাটিনাম ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে দেখ। নিকেল, ওর নিচে থাকে প্যালাডিয়াম, ওর নিচে থাকে হচ্ছে প্ল্যাটিনাম। নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম। নিকেলের আউটার মোস্ট শেলের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? নিকেলের আউটার মোস্ট শেলের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? 3D8 4s2, এটা হচ্ছে নিকেল। প্যালাডিয়াম কি হয়? 4D8 5s2, এক এক করে বাড়বে। আচ্ছা, প্ল্যাটিনাম 5D8 4s2, সরি 6s2। আচ্ছা, এটা হয়েছে তো প্ল্যাটিনাম। এইবারে দেখ প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, নিকেল, এটা প্ল্যাটিনামের অ্যাকচুয়ালি এটা হয় না। কেন হয় না? তার কারণ পিরিয়ড টেবিলে ভাই কিছু কিছু জন আছে, যেমন আমি ক্লাস 11-এ পড়েছিলাম ক্রোমিয়াম দেখবি 4s1 3d5 হয়, কপার 4s1 3d10 হয়, এরকমের কেস প্ল্যাটিনামেও হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে কিছুই নয়, যখন আমি ভাই এনার্জি ওয়াইজ আরও উপরের দিকে যাই, সাপোজ 5d 6s, সেটাতে এনার্জি আমার আরও অনেক উপরে। ক্লাস 11-এ দেখবি ডায়াগ্রাম আঁকতাম, যত আমি উপরের দিকে যেতাম না তত দেখবি আমার এনার্জির গ্যাপগুলো কমতে থাকতো। প্রথম দিকে আমার এনার্জি গ্যাপ ছোটো, তারপর আমার এনার্জি গ্যাপ অনেক কাছাকাছি। তাহলে এই ভাই 6s 5d যেখানে থাকে এদের আমার এনার্জি গ্যাপ খুব কম হয়, মানে এরা কাছাকাছি থাকে, খুব কাছাকাছি থাকে বলে এই একটা সেল থেকে আরেকটা জায়গাতে ইলেকট্রন নিজের মধ্যেই এক্সটাইটেড হয়ে চলে যেতে পারে নর্মাল রুম টেম্পারেচারে। এই জন্য 6s আর 5dর মধ্যে এনার্জি গ্যাপ খুবই কম হয়। 6s আর 5dর মধ্যে যেহেতু এনার্জি গ্যাপ খুবই কম, ওই জন্য আমার 6s থেকে ইলেকট্রন ভাই 5dতে গিয়ে চলে যায়। আর প্ল্যাটিনামের ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য এইটা হয় 6s1 5d9। তোকে পরীক্ষা থেকে জিজ্ঞেস করবে না যদি আজ অব্দি প্ল্যাটিনাম দিয়ে কোনো কোশ্চেন আসেনি। 6s1 5d9, ঠিক আছে। 6s1 5d9 এরকম কিছু কিছু আছে, 7-8টা আছে যেগুলো হচ্ছে আলাদা কনফিগারেশন। ক্রোমিয়াম আর কপারটা আমি ক্লাস 11-এ পড়েছিলাম। প্ল্যাটিনাম হচ্ছে 6s1 5d9, এটা মার্ক করে রাখলাম। প্ল্যাটিনাম 6s1 5d9। আজ যদি তোর পরীক্ষাতে প্ল্যাটিনাম এরকম বার করতে দেয়নি তো 6s1 5d9। তো এবার ছবিটা আঁকা যাক। প্ল্যাটিনাম +2 তাহলে কী হবে বল ইলেকট্রনিক কনফিগারেশন? প্ল্যাটিনাম +2 ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে বল? পারবি বলতে? বল 5d 5d8 5d8
6s ফাঁকা পড়ে আছে, দরকার পড়লে আমি 6p-কে নেব। তাহলে চলো এবার ছবি আঁকা যাক। তাহলে ডিতে আছে 5টা ঘর, 5d গেল, 6s আমি আঁকছি, 6p আঁকলাম। 6d তো দরকার পড়বে না, তার কারণ আইদার আমার এখানে কোঅর্ডিনেশন নাম্বার 4 মানে আইদার হবে sp3 বা হবে dsp2। তাহলে এই পিছনের দিকে ডি আমার আঁকার কোনো দরকার নেই। তাহলে এবার আমি ছবি আঁকছি। ডিতে আছে 8খানা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, ডিতে আছে 8টা। প্ল্যাটিনাম প্লাস 2, প্ল্যাটিনাম প্লাস 2 মানে 5d মেটাল। 5d মেটাল হচ্ছে ভাই নিজেই স্ট্রং ফিল্ড, 5d মেটাল হচ্ছে নিজেই স্ট্রং ফিল্ড, ঠিক আছে? 5d মেটাল নিজেই স্ট্রং ফিল্ড। তাহলে আমার কী হবে বলতে এখানে পেয়ারিং হবে, ক্লিয়ার? 5d মেটাল নিজেই স্ট্রং ফিল্ড লিখে রাখবি সাইডে, 5d ইটসেলফ স্ট্রং ফিল্ড, 5d নিজেই স্ট্রং ফিল্ড। তাহলে এই জন্য আমার এখানে হচ্ছে পেয়ারিং। যদি পেয়ারিং হয় আমরা এখানে আর ওই কথায় অত কিছু লিখবো না, জাস্ট এরকম পরপর করে বেরিয়ে যাবো, কথাগুলো আমার জানা আছে কোথায় কী হয়। তাহলে 5d নিজেই হচ্ছে স্ট্রং ফিল্ড। তাহলে এখান থেকে ইলেকট্রন চলে গেলে ওখানে, আমি পেয়ে যাচ্ছি এই ছবিটা 1 2 3 4 5 6 7 8। আমার তো টার্গেট ভাই ডিকে এখানে একটা ফাঁকা করা, কারণ ডিকে একটা ফাঁকা করলে আমার dsp2 হয়ে যাবে। আমি কিন্তু ডিকে এখানে দুখানা ফাঁকা করতে যাবো না, সিচুয়েশন থাকলে আমি করবো না, ঠিক আছে? তাহলে চল আমি ডিকে একটা ফাঁকা করলাম, এস একটা আছে, পি আছে হচ্ছে আমার 3টে। তাহলে এখান থেকে আমার নিচ্ছে একটা ডি, একখানে এস, দুখানা পি আমি নিলাম। তাহলে পরের স্টেপে আমার হয়ে যাবে 1 2 3 4 5 6 7 8 হলো, 4টে আমার একসাথে জুড়লো, আর আমার একখানা ফাঁকা পড়ে থাকলো। প্রত্যেকটা লাইনের লেখাগুলো আমার জানা আছে, ওই লেখা আমি আর আপাতত লিখছি না। তার মানে আমার এখানে কি হলো, dsp2 হাইব্রিডেশন হয়ে গেল, ঠিক আছে? বাকিগুলো আমি আর করছি না, কোন পেয়ার অফ ইলেকট্রন ওখানে আমি আর যাচ্ছি না, বোঝা গেছে এত অবধি? তাহলে আমি হাইব্রিডেশনটা বার করা শিখলাম, পরীক্ষার সময় শর্টে করে ফেলতে পারি। প্ল্যাটিনাম থাকলেই ভাই dsp2 হবেই, প্ল্যাটিনাম থাকলে স্কোয়ার প্ল্যানারই হবে। প্ল্যাটিনামের সব কম্পাউন্ড স্কোয়ার প্ল্যানারই হয়, প্ল্যাটিনামের সব কিছু স্কোয়ার প্ল্যানার হয়, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এত অবধি আমি বুঝতে পারলাম প্ল্যাটিনামের সব কম্পাউন্ডই স্কোয়ার প্ল্যানার হবে, কারণ কি প্ল্যাটিনাম ভাই স্ট্রং ফিল্ড হবেই। আর প্ল্যাটিনাম আইদার +2 স্টেটে থাকবে, না হলে +4 স্টেটে থাকবে। +2 মানে তো বুঝলামই ভাই পেয়ারিং হয়ে গেছে, +4 থাকলে তো আরও হবে, অসুবিধার কিছুই নেই, +4 থাকলেও তো পেয়ারিং হবে, বোঝা গেছে এত অবধি? তাহলে প্ল্যাটিনামের যে কোনো কম্পাউন্ড ভাই হচ্ছে স্কোয়ার প্ল্যানার, প্ল্যাটিনামের যে কোনো কম্পাউন্ড হচ্ছে স্কোয়ার প্ল্যানার, এত অবধি বোঝা গেছে? তাহলে স্কোয়ার প্ল্যানার যদি হয় তাহলে আমি এখানে টেট্রাহেড্রাল নিশ্চয়ই ছবি আঁকবো না। তাহলে আমি বুঝলাম প্ল্যাটিনামের যে কোনো কম্পাউন্ড স্কোয়ার প্ল্যানার, কারণ প্ল্যাটিনাম +2 বা +4-এ থাকবে, আর +2 বা +4-এ থাকলে তো আমার পেয়ারিংয়ের জায়গা হয়েই যাচ্ছে, কারণ প্ল্যাটিনাম আমার স্ট্রং ফিল্ড, বোঝা গেছে? এত অবধি বুঝতে পেরেছিস? তাহলে প্ল্যাটিনামের কেসগুলো হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানারের এক্সাম্পল। তাহলে এইবারে ছবি আঁকবো। তাহলে আমি মনে রাখলাম কি এখান থেকে, প্ল্যাটিনামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হচ্ছে, এসে একটা, ডিতে একটা এক্সট্রা, তাহলে S1 D9, এটা আমি প্ল্যাটিনাম মনে রাখলাম। এবার ছবি আঁকা শুরু করা যাক। তুই বল এখানে এটা কোন ফরম্যাটে পড়ছে বলতো, স্কোয়ার প্ল্যানারের মধ্যে এটা কোন ফরম্যাটটায় পড়ছে, স্কোয়ার প্ল্যানারের কোন ফরম্যাটে পড়ছে এটা? স্কোয়ার প্ল্যানার কোন ফরম্যাটে পড়ছে? এম A2 B2, B2 কোথায় দেখতে পাচ্ছি? এম এবি, এম AB2 এরকম কিছু পড়িনি। এম AB2 পড়লে এখানে এবি কোনটা, এটা বাইরেন্টের লিগ্যান্ড কোথায় আছে এখানে? কোনটা, এটা কি আছে, কি বলছিস? ABC, ABC মানে তো কোঅর্ডিনেশন নাম্বার 3, ABCD, ডি কোথায়? এখানে 4টে আলাদা লিগ্যান্ড আছে। তাহলে এটা বল এটা কোন ফরম্যাটের মধ্যে যাবে, তুই গেস করে বল না, এটা কোন ফরম্যাটের মধ্যে যাবে, না করলে তুই বলতে পারবি এটা কোন ফরম্যাটের মধ্যে যাচ্ছে, এটা কোন ফরম্যাটের মধ্যে যাচ্ছে বল। এটাকে যদি আমি জেনারেলাইজ করি কোন ফরম্যাটে লিখবো এটাকে? MA2, এটা কোন ফরম্যাটের মধ্যে যাচ্ছে? প্ল্যাটিনাম গেল মেটাল, সেম লিগ্যান্ড আছে দুবার, A2, এটা একটা লিগ্যান্ড B, এটা একটা লিগ্যান্ড C, MA2BC, না করলেও আমি ফরম্যাট বার করতে পারলাম, MA2BC। খাঁচা এঁকে ফেলে, খাঁচা আঁক, প্ল্যাটিনাম মাঝখানে,
চারদিকে 4টে হাত দে, চারদিকে 4টে হাত, ঠিক আছে? খাঁচা আঁকলাম মাঝখানে, চারদিকে 4খানা হাত। ফার্স্ট ছবি তুই মনের মতন আঁক একটা, তোর যে ছবি মনে হচ্ছে আঁক। প্ল্যাটিনাম চারদিকে 4টে, কে কে থাকবে চারদিকে বুঝতে পারছিস? তার একটা ছবি পসিবল হলো, ঠিক আছে? তুই যে ছবিটা আঁকলি সেই ছবিটা প্ল্যাটিনামের সাথে সাপোজ কোনো একটা হাতে কাকে লাগালি, অ্যামোনিয়া লাগালি। অ্যামোনিয়ার কাকে লাগাবো, হাইড্রোজেন না নাইট্রোজেন? নাইট্রোজেন লাগালাম, তাহলে নাইট্রোজেনটা আমি লাগিয়েছি প্ল্যাটিনামের একটা হাতে। এইবারে নাইট্রোজেনের উল্টো দিকে তুই কাকে লাগিয়েছিস, কাউকে এটা লাগাতেই পারিস। তুই কাকে লাগিয়েছিস, যা ইচ্ছা তুই লাগাতে পারিস, অসুবিধার কিছু নেই। এবার তুই এটা নিজের মতন আঁকছিস। তাহলে ফার্স্ট ছবি আমি আঁকলাম হচ্ছে এটা খাঁচা আছে, সাপোজ আমি এখানে NH3 দিলাম, দুখানা NH3 আছে, পাশাপাশি দুখানা আমি NH3 দিয়ে দিলাম, একটা Cl দিলাম, একটা NO2 দিলাম। এই হচ্ছে আমার একটা ছবি হলো, বুঝতে পারছি? এই হচ্ছে একটা ছবি হয়েছে। আর কিছু ছবি পসিবল বল, আর কিছু স্ট্রাকচার পসিবল? NH3 দুখানা দেই, তাহলে আরেকটা স্ট্রাকচার আমি করলাম হচ্ছে NH3 এখানে, NH3 উল্টো দিকে, Cl এখানে, NO2 এখানে, এই একটা স্ট্রাকচার করলাম। আর কোনো স্ট্রাকচার পসিবল? এই যে দুখানা স্ট্রাকচার করলাম, এই দুটোর মধ্যে কোনটাকে সিস কোনটাকে ট্রান্স বলবো? সিস ট্রান্স তুই বুঝে গেছিস, কোনটাকে সিস আর কোনটাকে ট্রান্স বলবো। এবার বল এই দুখানা বাদ দিয়ে আর কোনো স্ট্রাকচার পসিবল মনে হচ্ছে? আর কিছু স্ট্রাকচার পসিবল? হ্যাঁ, না, বা মাঝামাঝি কিছু একটা, ঠিক আছে? কিছু স্ট্রাকচার পসিবল মনে হচ্ছে। আর যে স্ট্রাকচারই আঁকি না কেন এই দুখানাই আমার ঘুরিয়ে ফিরিয়ে আসবে, ঠিক আছে? তাহলে আর যে স্ট্রাকচারই আমি আঁকি না কেন এই দুখানা স্ট্রাকচারই আমার ঘুরিয়ে ফিরিয়ে আসবে। তাহলে এই দুখানা বাদ দিয়ে আর কোনো স্ট্রাকচার আমার পসিবল না, বুঝতে পারলাম? এইবারে তোর মনে একটা প্রশ্ন থাকে, আমি কি NO2-র জায়গায় ONO লিখতে পারি? দেখ, NO2-র জায়গায় কিন্তু আমি ONO লিখতে পারি, বাট ওগুলো আমার চলে যাবে লিঙ্কেজ আইসোমারের পার্টে, সেটা আমার জিওমেট্রিক্যাল আইসোমারের মধ্যে আমি ওটাকে রাখবো না, ঠিক আছে? তাহলে তোকে যখন বলবে ড্র পসিবল স্ট্রাকচারস, তখন আমি জিওমেট্রিক্যালের মধ্যেই খেলবো, আমি লিঙ্কেজ আইসোমার নিয়ে যাবো না। তাহলে NO2-কে ONO লিখে আমি কিন্তু স্ট্রাকচারগুলো এখানে আঁকবো না। তোকে পরীক্ষাতে যদি বলে ড্র দ্য রাইট দ্য ফর্মুলা অফ লিঙ্কেজ আইসোমার, তখন আমি NO2-র জায়গায় ONO করবো। কিন্তু এখানে যেহেতু আমার এটা NO2 দিয়েছে, আমি এখানে আর NO2-কে ONO-র ভার্সনে নিয়ে যাচ্ছি না, তাহলে এখানে কিন্তু আমি এটার আর লিঙ্কেজ আইসোমার আঁকবো না। বোঝা গেছে? পরীক্ষার সময় মনে থাকবে তো এই কথাগুলো? মনে থাকলে তো দারুণ ব্যাপার, না থাকলে আরও ভালো ব্যাপার। চল খাতা হেডিং দে। ওয়ার্নার্স থিওরি, WERNER''S, WERNER''S, ওয়ার্নার্স থিওরি। ওয়ার্নার্স থিওরি, এটাকে ভাই অনেকে ভার্নার্স থিওরিও বলে, অ্যাকচুয়ালি ওয়ার্নারই বলা উচিত। ওয়ার্নার্স থিওরি, ওয়ার্নার্স থিওরি আমার তোর ভাই অ্যাপ্লিকেশন পড়াই আছে, জাস্ট এখন চেনা, আমার পুরো জিনিসটা চেনা, জাস্ট একটা অন্য নামে জানবো। লেখ খাতার মধ্যে লেখ, ওয়ার্নার্স থিওরির মধ্যে লিখছিস 1 নাম্বার লেখ, প্রাইমারি ভ্যালেন্সি অফ সেন্ট্রাল মেটাল, প্রাইমারি ভ্যালেন্সি of central metal, primary valency of central metal equals to oxidation number. Primary valency of central metal equals to oxidation number, ঠিক আছে? আর তারপরটা লেখ 2 নাম্বার লেখ, secondary valency of central metal, secondary valency of central metal ইকুয়ালস টু কোঅর্ডিনেশন নাম্বার। কমার ডিসকভারি জানিস কী জন্য হয়েছে? সেকেন্ডারি ভ্যালেন্সি অফ সেন্ট্রাল মেটাল ইকুয়ালস টু কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে যেখানে যেখানে কমা ইউজ করবো করবি তুই। তাহলে প্রাইমারি ভ্যালেন্সিকে কী নামে ডাকে? বেসিক্যালি অক্সিডেশন নাম্বার, ঠিক আছে? আর সেকেন্ডারি ভ্যালেন্সিকে কী নামে ডাকে? কোঅর্ডিনেশন নাম্বার। মনে থাকবে এটা, প্রাইমারি ভ্যালেন্সি অক্সিডেশন নাম্বার, সেকেন্ডারি ভ্যালেন্সি কোঅর্ডিনেশন নাম্বার। লেখ, কোশ্চেন লেখ, হোয়াট ইজ দ্য প্রাইমারি ভ্যালেন্সি অ্যান্ড সেকেন্ডারি ভ্যালেন্সি অফ মেটাল? হোয়াট ইজ দ্য প্রাইমারি ভ্যালেন্সি and secondary valency, shorte PV and SVO লিখতে পারিস চাইলে। what is the primary valency and secondary valency of metal in K4 থার্ড ব্র্যাকেটের মধ্যে Fe(CN)6? what is the primary valency and secondary valency of metal in K4 Fe(CN)6? তাহলে তোমাকে একটা অ্যান্সার বলে ফেল, পারবি? বল কি হবে? প্রাইমারি ভ্যালেন্সি কত হবে বল? প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে 2, প্রাইমারি ভ্যালেন্সি মানে অক্সিডেশন স্টেট, অক্সিডেশন স্টেট কত আসলে +2। সেকেন্ডারি ভ্যালেন্সি কত হচ্ছে? সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে 6। এইবারে চল দেখি, তাহলে প্রাইমারি ভ্যালেন্সি এখন হবে +2, সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে কত? 6। এখন দেখ প্রাইমারি ভ্যালেন্সিকে মানে +2কে কে স্যাটিসফাই করেছে?
দেখ এখানে +2 কে স্যাটিসফাই করেছে হচ্ছে স্বাভাবিকভাবে মাইনাসগুলো, এটা বুঝতেই পারি ভাই, প্লাস চার্জকে মাইনাসগুলো আমার স্যাটিসফাই করে। তাহলে +2 কে কে স্যাটিসফাই করলো বলতে এখানে Cn মাইনাস, প্রাইমারি ভ্যালেন্সি মানে +2, সেটাকে স্যাটিসফাই কে করেছে Cn মাইনাস করেছে, বুঝলাম। তাহলে প্রাইমারি ভ্যালেন্সি +2, ওটাকে কে স্যাটিসফাই করে মাইনাস চার্জই করবে, প্লাসকে মাইনাস স্যাটিসফাই করে, প্রাইমারি ভ্যালেন্সি এখানে কে স্যাটিসফাই করলো Cn মাইনাস, বোঝা গেল। সেকেন্ডারি ভ্যালেন্সি 6 মানে কোঅর্ডিনেশন নাম্বার, যেটা বেসিক্যালি কোঅর্ডিনেশন নাম্বারকে এখানে কে স্যাটিসফাই করলো, দেখ এখানেও লিগ্যান্ডগুলোই স্যাটিসফাই করেছে, তো এখানে লিগ্যান্ড কি হয়েছে ভাই Cn মাইনাসই এখানে লিগ্যান্ড হল, বোঝা গেছে। এই কেসে আমার Cn মাইনাসই হয়েছে লিগ্যান্ড। তাহলে প্রাইমারি ভ্যালেন্সি +2 যেটা হলো সেটা এখানে কে স্যাটিসফাই করলো, লিখে রাখছি স্যাটিসফাইড বাই Cn মাইনাস। প্লাসকে কি নিউট্রালকেও স্যাটিসফাই করতে পারবে বল, নিউট্রাল কি কেউ প্লাসকে স্যাটিসফাই করতে পারবে, পারবে কি পারবে না বল, প্লাসকে নিউট্রাল কেউ কি স্যাটিসফাই করতে পারবে, পারবে না। সেকেন্ডারি ভ্যালেন্সি কোঅর্ডিনেশন নাম্বারকে নিউট্রাল কেউ স্যাটিসফাই করতে পারবে, কোঅর্ডিনেশন নাম্বারকে নিউট্রাল কেউ স্যাটিসফাই করতে পারবে, কোঅর্ডিনেশন নাম্বারকে নিউট্রাল কেউ স্যাটিসফাই করতে পারবে, পারবে নাকি পারবে না, কোঅর্ডিনেশন নাম্বারকে নিউট্রাল কেউ স্যাটিসফাই করতে পারবে, কোঅর্ডিনেশন নাম্বার সাপোজ করো 6, নিউট্রাল কেউ কি কোঅর্ডিনেশন নাম্বারকে স্যাটিসফাই করতে পারবে, শুনতে পাচ্ছি না বল, পারবে। যেমন কোনো নিউট্রাল লিগ্যান্ড পেরে যাবে, নিউট্রাল লিগ্যান্ডই পেরে যাবে। এই কেসটাতে সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই কি করলো Cn মাইনাসই করলো, এখানেও আমার সেকেন্ডারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করলো Cn মাইনাস। পরের কোশ্চেন লিখছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে কোবাল্ট, থার্ড ব্র্যাকেটের মধ্যে কোবাল্ট NH3 হোল 5, তারপর Cl থার্ড ব্র্যাকেট ক্লোজ করে Br2, মলিকুলটার IUPAC নেম কি, মলিকুলটার IUPAC নেম কি, IUPAC নেম কি মলিকুলটার, পেন্টামিন ক্লোরাইড কোবাল্ট 3 ব্রোমাইড, হয়ে গেছে IUPAC নেম। এটা কোন টাইপের আইসোমেরিজম শো করবে, লিঙ্কেজ, আয়োনাইজেশন, কোঅর্ডিনেশন, হাইড্রেট নাকি, কোন টাইপের আইসোমেরিজম শো করবে, এটা কোন টাইপের আইসোমেরিজম শো করবে, হাইড্রেটের প্রশ্নই আসছে না এটা, ঠিক আছে। লিঙ্কেজ, আয়োনাইজেশন, কোঅর্ডিনেশন, আয়োনাইজেশন আইসোমেরিজম শো করবে, কার কার মধ্যে হবে, তাহলে এটার আয়োনাইজেশন আইসোমারটার ফর্মুলা কি হবে, এটার আয়োনাইজেশন আইসোমারের ফর্মুলা কি হবে, হয়নি, এটার আয়োনাইজেশন আইসোমারের ফর্মুলা কি হবে, Cl2 কোথা থেকে আসছে, কোশ্চেনের মধ্যে একটা Cl ছিল, এটার আয়োনাইজেশন আইসোমারের ফর্মুলা কি হবে, ডট আর হবে না, ডটের কোনো প্রশ্ন আছে না, ঠিক আছে। ঠিকই বলেছি, CONH3 হোল 5, একটা বিআরকে ভিতরে ঢোকালাম, একটা সিএলকে বাইরে বার করে দিলাম, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে CONH3 হোল 5 বিআর হবে, আর থার্ড ব্র্যাকেটের বাইরে চলে যাবে ClBr, এক্স্যাক্টলি। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা যাই হোক, চলো এই কোশ্চেনে প্রাইমারি ভ্যালেন্সি কত বল, কোশ্চেনে প্রাইমারি ভ্যালেন্সি কত, CONH3 হোল 5 ClBr2 আছে কোশ্চেনে, প্রাইমারি ভ্যালেন্সি কত হচ্ছে, প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে +3, ঠিক আছে। চল সেকেন্ডারি ভ্যালেন্সি কত হচ্ছে 6, প্রাইমারি ভ্যালেন্সিকে কে স্যাটিসফাই করেছে বলতো, এখানে প্রাইমারি ভ্যালেন্সিকে কে স্যাটিসফাই করেছে, +3 চার্জকে কে কে স্যাটিসফাই করেছে, প্রাইমারি ভ্যালেন্সিকে কে কে স্যাটিসফাই করেছে, শুনতে পাইনি বল, Cl মাইনাস প্রাইমারি ভ্যালেন্সি মানে +3টাকে কে কে স্যাটিসফাই করলো,
প্লাস থ্রিটাকে কে কে স্যাটিসফাই করলো? সিএল মাইনাস আর বিআর মাইনাস, এক্স্যাক্টলি প্লাস থ্রিটাকে আমার স্যাটিসফাই করেছে সিএল মাইনাস আর বিআর মাইনাস, তাহলে এখানে প্লাস থ্রি স্যাটিসফাইড বাই সিএল মাইনাস কমা বিআর মাইনাস। সেকেন্ডারি ভ্যালেন্সিকে কে কে স্যাটিসফাই করলো বলতে এখানে কোঅর্ডিনেশন নাম্বারটাকে কে কে স্যাটিসফাই করলো? সেকেন্ডারি ভ্যালেন্সিকে কে কে স্যাটিসফাই করেছে? কে কে বিআর কোথা থেকে স্যাটিসফাই করেছে কোঅর্ডিনেশন নাম্বারকে? সিএল মাইনাস স্যাটিসফাই করেছে আর করেছে কি NH3। তার মানে আমি বুঝতে পারলাম যে প্রাইমারি ভ্যালেন্সি আর সেকেন্ডারি ভ্যালেন্সি যে সব কেসে একই জিনিস স্যাটিসফাই করবে কোনো কথা নেই, সিস্টেম টু সিস্টেম ভ্যারি করবে। তাহলে এই হচ্ছে আমার গল্প। এই জিনিস আমি এর আগে তো দেখেছি, ব্যাপারটা আমি অন্য একটা টার্মে বুঝলাম। চল বোঝা গেছে। খাতা হেডিং দিলে আইডেন্টিফিকেশন অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, আইডেন্টিফিকেশন অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, আইডেন্টিফিকেশন অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, identification of coordination compounds by chemical test, identification of coordination compounds by chemical tests, identification of coordination compound by chemical test। খাতা লেফট সাইডে লেখ একটা মলিকিউল, লেফট সাইডে একটা মলিকিউল লেখ, থার্ড ব্র্যাকেটের মধ্যে কোবাল্ট NH3 হোল 6, কোবাল্ট NH3 হোল 6, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে বাইরে Cl3, রাইট সাইডে একটা মলিকিউল লেখ, থার্ড ব্র্যাকেটের মধ্যে কোবাল্ট NH3 হোল 5, Cl, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে Cl2। এই হচ্ছে আমার কাছে ধর দুখানা টেস্ট টিউবের মধ্যে দুখানা কালারলেস সেম সেম কম্পাউন্ড আছে, এটাও কালারলেস ওটাও কালারলেস, দুখানা সেম সেম কম্পাউন্ড আমার টেস্ট টিউবের মধ্যে আছে, এখানে একটা ওখানে একটা। এবার আমি কি করে বুঝবো কোনটার মধ্যে কি আছে? কি করে বুঝবো? বুঝতে গেলে আমাকে অবভিয়াসলি কেমিক্যাল টেস্ট করেই করতে হবে, যেটা আমি অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যেও করি, লুকাস টেস্ট করতাম, ওগুলো করতাম অর্গ্যানিক পার্টের মধ্যে। আমাকে কেমিক্যাল টেস্ট করেই করতে হবে, কারণ আমি তো বুঝতে পারবো না যে এই কম্পাউন্ডটার এই টেস্ট টিউবের মধ্যে এই মলিকুলটা সেটা দেখে বুঝতে পারবো না, আমাকে কেমিক্যাল মেথডেই যেতে হবে। তাহলে কেমিক্যাল মেথডে কীভাবে যাওয়া যায়? দেখ এই ধরনের কনসেপ্ট আমার তোর এর আগে পড়াই আছে। এই ফার্স্ট যে সলিউশনটা ধর আমার কাছে আছে, তুই বল এটার অ্যাকোয়াস সলিউশনে, এটার অ্যাকোয়াস সলিউশনে আমি কি কি আয়ন পাই বল? এটার অ্যাকোয়াস সলিউশনে আমি কি কি আয়ন পাবো বল? এক্স্যাক্টলি তিনখানা Cl মাইনাস পাবো, আর অন্যটা আমার কি হবে? অন্য আয়নটা আমি কি পাবো? এর মাথায় কি চার্জ হবে? -3, তাই তো? +3। তাহলে এখানে পাবো হচ্ছে এই আয়নগুলো। এখানে অ্যাকোয়াস সলিউশন আমি কি কি আয়ন পাবো বল? দুখানা Cl মাইনাস আর এর মাথায় +2, এই দুখানা আমি আয়ন পেলাম। তাহলে বুঝতে পারছি প্রথম সিস্টেমটা থেকে 1 মোল থেকে আমি পাবো তিনখানা Cl মাইনাস, এখানে সেকেন্ড সিস্টেমটা থেকে 1 মোল থেকে কত পাবো? 2 Cl মাইনাস। বোঝাই গেল। এইবারে ধর আমি দুখানা সলিউশনের মধ্যেই AgNO3 পাস করছি, প্রথমটার মধ্যে AgNO3 পাস করলাম সিলভার নাইট্রেট, সেকেন্ডটার মধ্যে আমি সিলভার নাইট্রেট পাস করলাম, সিলভার নাইট্রেট সলিউশন পাস করলাম। তুই বলতো সেকেন্ড কেসে আমি কত মোল AgCl পাবো? সেকেন্ড কেসে আমি কত মোল AgCl পাবো? সেকেন্ড কেসে আমি কত মোল AgCl পাবো বলতে পারবি? এখানে 3 মোল Cl মাইনাস পেয়েছি, তাহলে এখানে পাবো হচ্ছে 3 মোল AgCl। এই কেসে কত পাবো? 2 মোল Cl মাইনাস পেয়েছি, তাহলে এখানে পাচ্ছি 2 মোল AgCl। তাহলে আমার অবজারভেশন কী হবে? দুখানা কেসেই প্রেসিপিটেট আমি দেখতে পাবো AgCl এর হোয়াইট প্রেসিপিটেট, কিন্তু একটাতে পাবো হচ্ছে বেশি অ্যামাউন্ট অফ প্রেসিপিটেট, আর একটাতে পাবো হচ্ছে কম অ্যামাউন্ট অফ প্রেসিপিটেট। বোঝা গেল? তাহলে দুখানা কেসেই আমি প্রেসিপিটেট দেখতে পাচ্ছি, একটাতে পাবো হচ্ছে 3 মোল AgCl আর একটাতে পাবো হচ্ছে 2 মোল AgCl। 3 মোল AgCl কেন পেলাম? কারণ আমি ওখান থেকে 3 মোল Cl মাইনাস পেয়েছি। তাহলে 3 মোল Cl মাইনাস 3 মোল Ag প্লাসের সাথে কম্বাইন করে আমার 3 মোল Ag প্লাস বানাবে, ওখানে পেয়েছি 2 মোল Cl মাইনাস। তাহলে 2 মোল Cl মাইনাস আমার 2 মোল Ag প্লাসের সাথে কম্বাইন করে 2 মোল AgCl বানাবে। তাহলে দুখানা ক্ষেত্রে আমি AgCl এর প্রেসিপিটেট পাবো, হোয়াইট প্রেসিপিটেট আমি দুটোতেই দেখবো, একটাতে দেখবো অ্যামাউন্ট বেশি, একটাতে দেখবো হচ্ছে আমি অ্যামাউন্ট কম। বুঝতেই পারলাম? তাহলে দুখানা টেস্ট টিউবের মধ্যে আমি সাপোজ অ্যাকোয়াস সলিউশন বানিয়ে নিয়ে সেম অ্যামাউন্ট অফ সিলভার নাইট্রেট পাস করলাম, আমি দেখবো একটার কেসে বেশি অ্যামাউন্ট অফ প্রেসিপিটেট দেখতে পাবো, আরেকটার কেসে আমি দেখতে পাবো হচ্ছে কম অ্যামাউন্ট অফ প্রেসিপিটেট। যেই আমি দেখলাম একটার মধ্যে বেশি অ্যামাউন্ট অফ প্রেসিপিটেট, এইবারে ধর তোকে বলে দিয়েছিল কোশ্চেনটায় যে আমার একটা টেস্ট টিউবে দুটোর মধ্যে কোনো একটাতে এই মলিকুল আছে, কোনো একটাতে ওই মলিকুল আছে, তোকে বলতে হবে কোনটার মধ্যে কোন মলিকুলটা আছে। দুটো টেস্ট টিউবের মধ্যে একটাতে আছে সাপোজ এই মলিকুল, আরেকটাতে আছে ওই মলিকুল, কোন টেস্ট টিউবে কোনটা আছে বলেনি, কিন্তু তোকে বলেছি এই দুখানা মলিকুলই দুখানার মধ্যে কোথাও না কোথাও আছে, তাহলে তোকে বার করতে হতো। তুই যেই দেখলি আমার একটাতে বেশি অ্যামাউন্ট অফ প্রেসিপিটেট পাচ্ছি, আমি বুঝলাম তার মানে ওখানে নিশ্চয়ই 3 Cl মাইনাস খেলেছে। 3 Cl মাইনাসের খেলাটা তখনই পসিবল যদি থার্ড ব্র্যাকেটের বাইরে Cl3 থাকে, তার মানে আমি বুঝলাম হ্যাঁ ওই টেস্ট টিউবটার মধ্যে তার মানে এই কম্পাউন্ডটা ছিল, মানে এই ফর্মুলাওয়ালা কম্পাউন্ডটা ছিল। আর যেখানে আমি কম অ্যামাউন্ট অফ প্রেসিপিটেট পাচ্ছি সেখানে আমি
2 মোল Cl মাইনাস পেয়েছিলাম আগের স্টেপে, তাহলে 2 মোল Cl মাইনাস কখন পাওয়া পসিবল? যদি আমার থার্ড ব্র্যাকেটের বাইরে Cl2 থাকে, তাহলে অন্য টেস্ট টিউবের মধ্যে আমার এই কম্পাউন্ডটা থাকবে, তাহলে এইভাবে আমি আইডেন্টিফাই করতে পারবো। বোঝা গেছে? এই হচ্ছে আমার মেথড। পরেরটা লেখ। তো দুখানে আমি সলিউশন পেলাম, খুব ভালো কথা। এবার তুই বলতো এই টেস্ট টিউব, এবার এটা বাদ দে, তুই প্রেসিপিটেটটা বাদ দে। প্রেসিপিটেটার আগে অ্যাকোয়াস সলিউশন যখন বানিয়েছিলাম, তখন দুখানা সলিউশনের মধ্যে আমার ইলেকট্রোকেমিস্ট্রির কনসেপ্ট যদি ইউজ করি, কোন সলিউশনটার কন্ডাক্টেন্স বেশি হবে? প্রেসিপিটেটার আগে যেখানে আমি পেয়েছিলাম তার মধ্যে কোন সলিউশনটার কন্ডাক্টেন্স বেশি হবে? কোন সলিউশনটার কন্ডাক্টেন্স বেশি হবে? কন্ডাক্টেন্স কার বেশি হয়? যার আয়ন নাম্বার বেশি হয় না কম হয়? ইলেকট্রোকেমিস্ট্রি আমাদের পড়া হয়ে গেছে। কোন সলিউশনের কন্ডাক্টেন্স বেশি? যে সলিউশনের আয়ন নাম্বার বেশি নাকি আয়ন নাম্বার কম? যে সলিউশনের আয়ন নাম্বার কম তার হচ্ছে আমার কন্ডাক্টেন্স বেশি, নাকি? কেন? তার মানে ইলেকট্রোকেমিস্ট্রি পড়েছিলাম এতদিন ধরে, কনসেপ্ট চলে গেছে জলে, ঠিক আছে? তাহলে কন্ডাক্টেন্স বেশি মানে কি? রেজিস্ট্যান্সের অপোজিট। কখন হবে? আমার যদি নাম্বার অফ আয়ন বেশি বেশি হয়, তাহলে আমার ইজিলি ইলেকট্রন ফ্লো করবে। ইজিলি ইলেকট্রন যদি ফ্লো করে, তাহলে আমি কন্ডাক্টেন্সও বেশি বলবো। তার মানে কন্ডাক্টেন্স বেশি মানে নাম্বার অফ আয়ন আমার বেশি হলে আমার কন্ডাক্টেন্স বেশি হয়। তাহলে এখন দুখানা সলিউশনের মধ্যে কার কন্ডাক্টেন্স বেশি হবে? লেফটেরটা না রাইটেরটা? লেফটের হচ্ছে আমার কন্ডাক্টেন্স বেশি। কীভাবে বুঝবো কন্ডাক্টেন্স বেশি? এখন তো আমার ইনস্ট্রুমেন্ট বেরিয়ে গেছে, কন্ডাক্টোমিটার আছে, আমি সলিউশনের মধ্যে জাস্ট ইনসার্ট করবো, আমাকে দেখিয়ে দেবে কন্ডাক্টেন্স কত হচ্ছে। তো বেসিক্যালি যে কোনো রিয়াকশন টিয়াকশন প্রোডাক্ট বার করার জন্য অ্যামাউন্ট, কন্ডাক্টোমিটার অনেক ভালো মেথড, যেগুলো আমাদের সিলেবাসে নেই। তাহলে আমি লেফট আর রাইটের মধ্যে আমি বুঝতে পারলাম লেফট সাইডটা হচ্ছে আমার কন্ডাক্টেন্স বেশি হবে, কারণ নাম্বার অফ আয়ন বেশি। নোট বলে লিখে রাখছি, কন্ডাক্টেন্স অফ সিস্টেম 1 ইজ মোর দ্যান সিস্টেম 2। কন্ডাক্টেন্স অফ সিস্টেম 1 মানে লেফট সাইডেরটা, conductance of system 1 is more than system 2. দু নম্বর পয়েন্ট লিখছি, because system 1 has more number of ions, because system 1 has more number of ions than system 2, because system 1 has more number of ions than system 2. তাহলে কোন সলিউশনের কন্ডাক্টেন্স বেশি হবে সেটা আমাকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে। আমি অ্যাকোয়াস সলিউশনে রিজলভ করে দেখবো, যেখানে নাম্বার অফ আয়ন বেশি তার কন্ডাক্টেন্স বেশি। পরের কোশ্চেন, দুদিকে দুখানা মলিকিউল লিখবো, খাতার লেফট সাইডে মলিকিউল লিখছি থার্ড ব্র্যাকেটের মধ্যে, CO মানে কোবাল্ট, NH3 হোল 5, CO NH3 হোল 5, Br, তারপর Br এর পরে থার্ড ব্র্যাকেট ক্লোজ, SO4, CO NH3 হোল 5 Br SO4, এটা হচ্ছে আমাদের ফার্স্ট মলিকিউল। রাইট সাইডের মলিকিউল লিখছি CO NH3 হোল 5, CO NH3 হোল 5 SO4, থার্ড ব্র্যাকেটের বাইরে Br, CO NH3 হোল 5 SO4, থার্ড ব্র্যাকেটের বাইরে Br। ঠিক আছে, এই হচ্ছে আমার দুখানা আলাদা আলাদা মলিকিউল আছে। আমি এদেরকে কীভাবে করব? একইভাবেই আইডেন্টিফাই করতে হবে কোন টেস্ট টিউবের মধ্যে কোন মলিকিউলটা আছে। এই যে দুখানা মলিকিউল আছে, এদের রিলেশনটা কি? দুখানা যে মলিকিউল আছে এদের রিলেশন কি? কি আইসোমার? শুনতে পাইনি, বল। কি আইসোমার? আয়নিক। কি আইসোমার হবে এটা? আয়নাইজেশন আইসোমার। ঠিক আছে, চল তাহলে এবার অ্যারো দিলাম দুখানের মধ্যে অ্যাকোয়াস সলিউশন, তাহলে অ্যাকোয়াস সলিউশন করে দুখানা আয়ন লিখে ফেল, যা যা আয়নগুলো পাচ্ছি দুখানের মধ্যে অ্যারো দিচ্ছি, অ্যাকোয়াস সলিউশন। তাহলে প্রথমটা থেকে যে যে আয়নগুলো পাচ্ছি লিখবো, রাইটেরটা থেকে যে যে আয়নগুলো পাচ্ছি লিখবো।
চল প্রথমটা যেটা পেয়েছি সেখানে কোঅর্ডিনেশন স্ফিয়ারের মাথায় কত চার্জ আছে, +2। সেকেন্ডটা কত আছে, +1। চলো আমি এই দুখানা পেয়েছি। এইবারে দেখ দুখানাকে আমি কীভাবে করবো। তাহলে দুখানা কেসে আমার আলাদা আলাদা হয়েছে ভাই, নাম্বার অফ আয়ন সেম, নাম্বার অফ আয়ন আমার দুখানা কেসেই সেম। এইবারে আমি এর কাছে অনেক মেথড আছে, আমি দেখতে পাচ্ছি ভাই এখানে সালফেট আছে, ওখানে ব্রোমাইড আছে। তাহলে এক কাজ করি, আমার ফার্স্ট টেকনিক হতে পারে আমি দুখানার মধ্যেই সিলভার নাইট্রেট সলিউশন সাপোজ পাস করলাম, এটাখানে আমি AgNO3 করলাম, ওখানেও আমি AgNO3 করলাম, দুখানের মধ্যেই সাপোজ আমি সিলভার নাইট্রেট সলিউশন পাস করেছি, সিলভার নাইট্রেট সলিউশন তার পাস করলাম। তাহলে তুই বল প্রথম কেসে ভাই নাইট্রেট আর সালফেটের কোনো রকম এক্সচেঞ্জ হয় না, এরকম কিছু পড়িনি। AgNO3 ছিল, NO3- আর সালফেট, এরকম তো কোনো এক্সচেঞ্জ আমার কখনো পড়া নেই। মানে সিলভার সালফেট বলে ওরকম কিছু হয় না, ঠিক আছে। তাহলে এখানে আমার কিছু হবে না। এইখানে স্বাভাবিকভাবে ভাই Cl- আর Ag+ কম্বাইন করে AgCl বানাতো, একইভাবে Br- আর Ag+ কম্বাইন করে আমার AgBr বানাবে, AgBr। এটা 1 মোল ছিল, তাহলে এটাও পাবো 1 মোল, বুঝতেই পারছি। Ag হচ্ছে আমার হোয়াইট আর AgBr হচ্ছে আমার ইয়েলো, ঠিক আছে। তাহলে এখানে পেলাম কি AgBr এর ইয়েলো প্রেসিপিটেট আমি এখানে পেয়েছি, এখানে পেলাম কি AgBr এর ইয়েলো প্রেসিপিটেট, AgBr এর ইয়েলো প্রেসিপিটেট আমি এখানে পেলাম। এটা আমার একটা মেথড ছিল। আরও একটা মেথড আমার হতে পারে, এবার আমি অন্য কালি দিয়ে লিখছি, এই জন্য আমি চাইলে লেফট সাইডের সলিউশনটার মধ্যে বেরিয়াম ক্লোরাইডও পাস করতে পারতাম, অ্যাজ ওয়েল অ্যাজ রাইটের সলিউশনটার মধ্যে আমি বেরিয়াম ক্লোরাইড পাস করতে পারতাম। তাহলে আমি দুজনের মধ্যেই বেরিয়াম ক্লোরাইডও পাস করতে পারতাম, BaCl2। যদি লেফট সাইডের সলিউশন আমি BaCl2 পাস করি, তাহলে আমি যে প্রোডাক্ট পাবো, কি পাবো তুই বল দেখি, এখানে কি হয়, বেরিয়াম ক্লোরাইড আর সালফেট আছে, কি হয় বলতো, এখানে কি প্রোডাক্ট পাবি বলতো, এটা তুই প্র্যাকটিক্যালের মধ্যে পড়েছিস, কি হবে, বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেটের কালার কি হবে বলতো, হোয়াইট প্রেসিপিটেট, তোর প্র্যাকটিক্যালে আছে প্রবাবলি, বেরিয়াম সালফেটের হোয়াইট প্রেসিপিটেট পেলাম। ওখানে আমার কি হবে ভাই, ক্লোরাইড আর ব্রোমাইডের মতন এক্সচেঞ্জ হবে না, তাহলে এইখানে আমার কোনো কিছু হবে না। তারপরে আমার কাছে ভাই এরকম মেথড আছে, আমি দেখলাম Br- ছিল, সিলভার নাইট্রেট পাস করলাম, AgBr এর ইয়েলো প্রেসিপিটেট পেয়ে গেলাম। এখানে ভাই সালফেট আর AgNO3 মতো কোনো খেলা হবে না, তাহলে এখানে আমি এইভাবেও করতে পারি, চাইলে ওইভাবে করতে পারি, যে কোনো একটা মেথডে পরীক্ষার সময় করবো। এখান থেকে তোর কোশ্চেন আসবে পরীক্ষাতে যে আমি কীভাবে আইডেন্টিফাই করবো, বোঝা গেছে। চল লেখ কোশ্চেন, লেখ পরের কোশ্চেন লেখ। তাহলে আমার এই হচ্ছে মেথড। পরের কোশ্চেন লিখছিস, if a coordination compound COCl3 মানে কোবাল্ট তারপরে 3খানা Cl, COCl3.4NH3 is heated